স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি শাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। 3 ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলে উদ্বিগ্ন আওয়ামী লীগ। 2200 ইউনিয়নের মধ্যে 1280 জন নির্বাচিত হলেও প্রায় 40% ইউপিতে হেরেছেন নৌকার প্রার্থী। প্রথম দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে বেড়েছে জামানত হারানোর সংখ্যাও। তৃতীয় ধাপের নির্বাচনে কক্সবাজারের কোয়ারবিল ইউনিয়ন পরিষদে 99 ভোট পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয় আওয়ামী লীগ প্রার্থীর। পিরোজপুরের রঘুনাথপুর ইউনিয়নে নৌকার প্রার্থী ভোট পান 120। বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হন 2644 ভোট পেয়ে। ময়মনসিংহের গামারিতলা ইউপিতে 22,000 ভোটারের মধ্যে নৌকার প্রার্থী পেয়েছেন মাত্র 158 ভোট। নোয়াখালীর সেনবাগে 5টির মধ্যে একটি ইউপিতেও জয় পায়নি আওয়ামী লীগ। ফরিদপুরের ভাঙা ও চরভদ্রাসনের 15 ইউপির মধ্যে 14টিতেই পরাজয়। তৃতীয় ধাপে 26টিতে জামানত বাজেয়াপ্ত হয় নৌকার প্রার্থীর। কোথাও কোথাও প্রথম ও দ্বিতীয় হয়েছেন বিদ্রোহীরা। নৌকার প্রার্থীর অবস্থান তৃতীয় ও চতুর্থ। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় তৃতীয় ধাপে আওয়ামী লীগ প্রার্থীদের পরাজয়ের হার বেশি। নির্বাচন কমিশনের তথ্য বলছে 3 ধাপে 2200 ইউনিয়নের মধ্যে নৌকার জয় 1280টিতে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 252 জন, আর 864 ইউপিতে জয়ী স্বতন্ত্র প্রার্থী। তাদের বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী। প্রায় 40% ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থীর পরাজয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগ। যে হারে বিদ্রোহী দাঁড়িয়েছেন, এটি রাজনৈতিক পরিবার হিসেবে আওয়ামী লীগের কাছে অবশ্যই এটি উদ্বেগজনক। এটি এড়ানোর কোনো উপায় নেই। অনেকে হয়তো ভেবেছে যে নৌকা পেয়েছি, ভোট তো আমি এমনি পেয়ে যাব। এই ধরনের ক্ষেত্রে কোনো জায়গায় হয়তো আমাদের প্রার্থী খারাপভাবে হেরে গেছে। হয়তো এমন হতে পারে যে লোকাল থেকে যে নমিনেশনটা এসেছিল সেই নামই সঠিক লোক ছিল না, সেটাও আমরা দেখছি। এই অবস্থায় দলের 8 বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বলা হয়েছে পরাজয়ের নেপথ্যের কারণ খুঁজে বের করতে। তারা জানাচ্ছেন বিদ্রোহীদের মদতে কাজ করছেন স্থানীয় এমপিরা। আমার বিভাগের অনেক সংসদ সদস্য যারা সরাসরি নির্বাচনে নৌকার বিপক্ষে মদত দিছে। নির্বাচনের সময় দেখা যাবে হয়তো ইনাদের মনোনয়ন দিবেন না, কিংবা সামনে যে কোনো সম্মেলনে এই বর্তমান যারা দায়িত্বশীল পদে থেকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে মদত দিচ্ছে তাদের পদচ্যুত করা হবে। অসৎ উদ্দেশ্যে যদি কোনো কাজ করে থাকে তাদেরকেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ অথবা দলীয় শাস্তির ব্যবস্থা করার ব্যাপারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুনির্দিষ্ট নির্দেশনা উনি দিয়েছেন। দলের এই কঠোর অবস্থান তৃণমূলে কতটা পৌঁছালো তা নির্বাচনের পরের 2 ধাপে স্পষ্ট হবে। তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে 840 ইউপিতে ভোট 23 ডিসেম্বর, পঞ্চম ধাপে 707 ইউপিতে ভোট হবে 5 জানুয়ারি। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে আবারও আওয়ামী লীগের আস্থা সেলিনা হায়াৎ আইভীর উপরে। এই নিয়ে টানা 2 বার নৌকার প্রার্থী হলেন তিনি। এদিকে টাঙ্গাইল 7 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভোটের মাঠে নামছেন খান আহমেদ শুভ। 2 জায়গাতেই ভোট 16 জানুয়ারি। ধারণা সত্যি হলো, নারায়ণগঞ্জে সিটি নির্বাচনে আওয়ামী লীগ আবারও আস্থা রাখল টানা 2 বারের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর ওপর। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় তাকে মনোনয়ন দেয়া হয়। এ খবর প্রকাশের পরপরই নারায়ণগঞ্জে বেরোয় আনন্দ মিছিল, পথসভা করে আইভীকে অভিবাদন জানান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমরা চুনকা পরিবারের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। নৌকার মাঝি হিসাবে আমাদের জননেত্রী, আমাদের গণমানুষের নেত্রী, নারায়ণগঞ্জের অগ্নিকন্যা ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর নাম ঘোষণা করেছে। নৌকার দায়িত্ব পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইভী বলেন, নির্বাচনে বিজয়ের মাধ্যমেই এই আস্থার প্রতিদান দিতে চান তিনি। আমি আসলে কৃতজ্ঞ আমার দলের প্রতি, দলের সভানেত্রীর প্রতি, দলীয় নমিনেশন বোর্ডের প্রতি, যে উনি আস্থা রেখেছেন আমাদের উপরে। আমাদের কথাটা এই জন্য বললাম যে আমি এবং আমার নারায়ণগঞ্জবাসী, আমার দলের নেতাকর্মী এবং আপাময় জনগণের প্রতি আস্থা রেখে আবার উনি নৌকা দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস নারায়ণগঞ্জবাসী যেভাবে আমাকে পাশে থেকে পরপর 3 বার নির্বাচিত করেছেন, এইবারও ইনশাল্লাহ 16 জানুয়ারিতে আরেকটা বিজয় দিবেন। এদিকে টাঙ্গাইল 7 আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ। তার মনোনয়ন পাওয়ার খবরেও হয়েছে আনন্দ মিছিল। সংসদ সদস্য একাব্বার হোসেনের মৃত্যুতে শূন্য হয় আসনটি।
জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষক দলের সমাবেশে একথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে হয় এই সমাবেশ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাজপথের আন্দোলন শুরুরও ঘোষণা দেন বক্তারা। বিএনপি মহাসচিব জানান, লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে, তার দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন। তার রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ যদি বেশি দিন চলে তাহলে তিনি বাঁচবেন না। তার যে রোগ হয়েছে আপনারা শুনেছেন, লিভার সিরোসিস, এই রোগ মারাত্মক রোগ এবং এই রোগের চিকিৎসা আমাদের দেশে সেইভাবে নাই। খালেদা জিয়া দেশে ভালো চিকিৎসা পাচ্ছেন। বিএনপি তার অসুস্থতা বাড়িয়ে তুলে ইস্যু তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। শুক্রবার দুপুরে নিজ বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, রাজনীতির স্বার্থে বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না। বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে তারা যেভাবে বাড়িয়ে এবং নানাভাবে এটাকে ইস্যু করার চেষ্টা করেছে, আসলে বেগম খালেদা জিয়া তো এখানে চিকিৎসা পাচ্ছেন এবং সরকার আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন সেটি করতে সরকার চায়। কুয়েত শিক্ষকের মৃত্যুর ঘটনায় ছাত্র রাজনীতি বন্ধ সহ 5 দফা দাবি জানিয়েছে শিক্ষক পরিষদ এবং সাধারণ শিক্ষার্থীরা। তবে ছাত্র রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্রলীগ। এমন পরিস্থিতিতে সিন্ডিকেট সভায় 13 ডিসেম্বর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে আবাসিক হল ছেড়েছেন শিক্ষার্থীরা। কুয়েট শিক্ষক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে 3 দিন ধরে উত্তাল কুয়েট ক্যাম্পাস। ছাত্র রাজনীতি বন্ধ সহ দোষীদের চিহ্নিত করে স্থায়ী বহিষ্কারের দাবিতে একাডেমিক কার্যক্রম বর্জন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 5 দফা দাবিতে আন্দোলনে ছিলেন শিক্ষার্থীরাও। শিক্ষকের মৃত্যুর সুষ্ঠু তদন্তের কথা বললেও ছাত্র রাজনীতি বন্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এমন শিক্ষক সমিতির এই বক্তব্যকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। এমন পরিস্থিতিতে শুক্রবার জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় 13 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের হল ছাড়ার। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কারণে অদ্য 3/12/2021 ইং হতে 13/12/2021 ইং পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। পরে ধাপে ধাপে নানা প্রতিবন্ধকতার মধ্যে হল ছেড়ে যান শিক্ষার্থীরা। হয় তদন্ত পুরো থেমে যাবে, আর না হয় তদন্ত সাপেক্ষে দোষী যারা তারা শাস্তি পাবে। এখন দেখা যাক কি হয়। করোনা পরিস্থিতির পরে আবার পড়াশোনার ব্যাঘাত, আসলে আমি ডিপ্রেশন, মেন্টালি ভাবে ফ্রাস্ট্রেশনে আছি। গত মঙ্গলবার ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়েন ডক্টর সেলিম। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। সিসিটিভিতে দেখা যায় অফিস থেকে বের হওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী তার পথ রোধ করে অফিস কক্ষে নিয়ে যায়। সে সময় অপদস্থ করার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারি হিসেবে অন্তত 30% শিশু বিদ্যালয়ে আসার চ্যালেঞ্জের মুখে। এর মধ্যে ঝরে পড়ার ঝুঁকিতে 10 থেকে 12% ছেলে মেয়ে, যার একটি বড় অংশই সুবিধাবঞ্চিত শিশু। বিশেষ করে বস্তিতে বাস করা এসব শিশুরা শিক্ষার বাইরে থেকে জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। সুইটির বয়স 13। গ্রামে থাকার সময় ক্লাস 3 পর্যন্ত পড়লেও ঢাকায় এসে তা বন্ধ। মা জানান, বাসাবাড়িতে কাজ করে সংসার চালানোই কঠিন, তাই মেয়েকে আর পড়াতে পারছেন না। একই অবস্থা মুন্নির। করোনাকালে বন্ধ হয়েছে স্কুলে যাওয়া। পড়াইছি দেশে থাকতে, তো অভাবে সংসার কাজকামের থেকে বাসায় দিলাইছি বড় মায়ারে, আর ছোট মায়াটা আমার ছোট ফুলারে লাহে আমি কাজ করি। 2টা পড়ে না তো, আর 2টা টুকটাক যায় না, আর সবসময় কাজে থাকি না। সময় দিতে পারি, সময়তে পারি না। সুইটি মুন্নির মতো শহরাঞ্চলের বস্তিতে বাস করে এমন লাখো শিশু শিক্ষার আলো বঞ্চিত। এসব শিশুরা জড়াচ্ছে ভিক্ষা, প্রতারণা কিংবা মাদক কারবার সহ ভয়াবহ নানা অপরাধে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে 1.5 বছর স্কুল বন্ধ থাকার কারণে এ হার দ্বিগুণ হওয়ার আশঙ্কা। কোভিড পূর্ববর্তী সময়ে 98% শিশু প্রাথমিক বিদ্যালয়ে যেত, তবে কোভিডের পরে উপস্থিতির হার 60 থেকে 70%।
শহরের বস্তি এলাকায় পাঠদানের সঙ্গে জড়িত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা বলছেন, বস্তির শিশুদের শিক্ষাদানে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব প্রকট। এখন এনজিওর পরিচালিত স্কুলে কিন্তু কিছুটা কমে আসছে, কারণ হচ্ছে আমাদের যারা দাতা সংস্থা আছে তারা কিন্তু আর্থিকভাবে কন্ট্রিবিউশনটা কমিয়ে দিয়েছে। কোভিডকালীন সময় যখন স্কুল বন্ধ ছিল তখন একটা বড় অংশ শিশু কর্মজগতে চলে গেছে। এইখানে একটা অপরচুনিটি কস্টের বিষয় আছে। এই অপরচুনিটি কস্টটা মিট করতে না পারলে বস্তির ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে ফিরে আনাটা একটু কঠিন হবে। এমন 10 লক্ষ শিশুকে ফেরাতে বিশেষ প্রকল্প নিয়েছে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। এই কর্মসূচিটা বাংলাদেশের 12টা সিটি কর্পোরেশন, 3টি পৌরসভা এবং 345টি উপজেলার মধ্যে এর কার্যক্রম রয়েছে এবং এর আওতায় আমাদের প্রায় 33,000 শিক্ষণ কেন্দ্র আমরা নির্ধারণ করেছি। সরকারের অ্যানুয়াল প্রাইমারি স্কুল সেন্সাস 2020 সালের পরিসংখ্যান মতে 17.8% শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়ে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিমে সরে ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিয়েছে। ঝড়ের কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকায় দেশের 4 সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, হতে পারে বৃষ্টিও। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আরও শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদে। এতে দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সংকেত নামিয়ে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে সুন্দরবন, সাতক্ষীরা সহ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তার অভিমুখটা উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলের দিকে। তবে যদি সে আরও কিছুদিন আমাদের এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে প্র্যাকটিক্যালি স্টেশনারি থাকে, সাগরে যদি আরও একটু অবস্থান হওয়ার সুযোগ পায়, সে সুযোগও কিছুটা আছে। সুতরাং তাহলে সে আরও শক্তিমাত্রা অর্জন করতে পারবে। এবং উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে যেহেতু সে অভিমুখ করে আছে, সুতরাং এখনও বাংলাদেশ বিপদমুক্ত নয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য এলাকায় আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক। যদি ওয়েস্ট বেঙ্গল বা উড়িষ্যা উপকূল অতিক্রম করে, তাহলে তার অগ্রভাগের বাতাস বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। অগ্রভাগের যে ডিপ কনভেক্টিভ ক্লাউড বা গভীর সঞ্চালনশীল মেঘমালা, তার প্রভাবে একদম পেরিফেরাল ব্যান্ড বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে হবে। জাওয়াদ আরও শক্তিশালী হয়ে শনিবার বিকেল নাগাদ ভারতীয় উপকূল অতিক্রম করতে পারে। এখন এর কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ভারতের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। এর প্রভাবে শনিবার থেকে দেশটির দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে নিচু এলাকা, নদী ও সমুদ্র তীরবর্তী এলাকা প্লাবিতের আশঙ্কা রয়েছে। তাছাড়া রাস্তাঘাট তলিয়ে যান। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। শুক্রবার সন্ধ্যায় হাতিরঝিলের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে লাল সবুজের উৎসবে অংশ নিয়ে এসব কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। জাগো নারী জাগো বন্ধী শিক্ষা প্রতিপাদ্যে ইগল গ্রুপের চমৎকার নৃত্য পরিবেশনায় মুখরিত হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটার। জীবনযুদ্ধে সফল হতে নারীকে কতটা বন্ধুর পথ পাড়ি দিতে হয় তা সুনিপুণভাবে তুলে ধরা হয় নৃত্যে। স্বাধীনতার শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশের ফ্যাশনে যে বিবর্তন এসেছে, ফ্যাশন শোর মাধ্যমে তা তুলে ধরে বিশ্বরং। লাল সবুজের উৎসবের তৃতীয় দিনটি ছিল নারীদের নিয়ে। নাচ, গান, ফ্যাশন শোর বর্ণিল আয়োজনে ফুটিয়ে তোলা হয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস। এর আগে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, 2030 সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সারা বিশ্বে বাংলাদেশ নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই নারী ক্ষমতায়নের সফলতার এবং সাফল্যের যে গৌরব, তার অধিকারী হচ্ছে বাংলাদেশের তৃণমূলের প্রতিটি নারী। যারা বলতো একদিন তলাবিহীন ঝুড়ি, তারাই এখন বলছে বাংলাদেশ একটি রাইজিং টাইগার। এখন আর্মি থেকে শুরু করে সকল বাহিনী এবং সরকারের শুধু সচিব না, সিনিয়র সচিব সহ টিওনো ইউনো সবখানেই তো নারীর ক্ষমতায়ন। এফবিসিসিআইয়ের আয়োজন ও বেক্সিমকোর পৃষ্ঠপোষকতায় 16 দিনের এ উৎসবের চতুর্থ দিন শনিবারে থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নানা পরিবেশনা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবারও প্রাণ গেল একজনের। বিমানবন্দর সড়কে লরির চাকায় বাইক সহ পিষ্ট হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন। পুলিশ বলছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে তদন্ত, তবে লরিটিকে আটক করা হয়েছে। মাহাদি হাসান লিমন বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। শুক্রবার রাত ১১টার দিকে বাইক চালিয়ে ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে উত্তরার বাসায় ফিরছিলেন, কিন্তু বিমানবন্দর সড়কের নির্মাণাধীন ৩য় টার্মিনাল এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থল থেকে 999-এ ফোন করে দুর্ঘটনার খবর দেয়া হলে বিমানবন্দর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। লিমনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন শোকাহত সহপাঠীরা। তারা বলছেন আবারও একজন শিক্ষার্থীকে হারাতে হলো। পড়ে যাওয়ার পরে একদম মাথাটা ট্রাকের ভিতরে চলে যায়, কি একদম শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। যতটুকু জানতে পেরেছি, তার আম্মু এই খবরটা শোনার পরে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। আমরা আবার আমাদের একজন শিক্ষার্থী বা আমাদের ফ্রেন্ডকে হারালাম। এটা আমরা কখনোই সন্তোষজনক বা আমাদের জন্য শুভকর নিউজ নয়। আমরা চাই সবাই সচেতন হোক। স্বজনরা জানায়, শনিবার জয়পুরহাটের গ্রামের বাড়ি থেকে ঢাকায় চিকিৎসার জন্য আসার কথা ছিল লিমনের মায়ের, কিন্তু মায়ের আর চিকিৎসা করানো হলো না লিমনের। আমরা ওকে বললাম যে বাবা তুমি সকালে যাও, তো করছে না, আম্মু বাসার চাবি আমার কাছে, আম্মু তো সকালবেলায় এসে অপেক্ষা করবে, আমাকে রাত্রিবেলায় যেতে হবে। পুলিশ জানায় দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও লরিটি আটক করা হয়েছে। তদন্তের পর জানা যাবে দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটল। 999 কলের মাধ্যমে আমরা জানতে পারি যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। তো তারপর আমরা এসে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিই আর কি। একটা লরির সাথে, তো অনেক রাতের বেলা, তো রাত্রে 11:15 প্রায় দিকে, তো ঠিক ওইভাবে তদন্ত সাপেক্ষে বলা যাবে আর কি কেমনি হলো আর কি। অনেকেই বলছেন রাতের দিকে ফাঁকা বিমানবন্দর সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চলাচলের ফলেই ঘটে নানা দুর্ঘটনা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে বরিশালে গ্যাস ও ব্যাটারি চালিত গণপরিবহনেও বাড়তি ভাড়া নেয় অতিষ্ঠ সাধারণ মানুষ। বারবার ভাড়া নিয়ন্ত্রণের দাবি জানালেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ যাত্রীদের। সংকট সমাধানে শীঘ্রই মাঠে নামার আশ্বাস স্থানীয় প্রশাসনের। বরিশাল নগরীতে গ্যাস কিংবা ব্যাটারি চালিত গণপরিবহনের সংখ্যা প্রায় 12,000, যা সিএনজি, ইজি বাইক, গ্যাস হুইলার, গ্যাস মাহিন্দ্রা সহ বিভিন্ন নামে স্থানীয় 23টি রুটে চলাচল করে। জেলা শহরের ছোট অলিগলি সহ সড়ক মহাসড়কে প্রতিদিন অন্তত 1.5 লাখ যাত্রী এসব যানবাহনে চলাচল করে। জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে বিনা কারণে এসব যানবাহনেও ভাড়া 2 থেকে 2.5 গুণ বাড়িয়েছে চালকরা। প্রকাশ্যে এভাবে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হলেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। ছোট্ট একটা চাকরি করে যে টাকা বেতন পাই তা গাড়িতে দিতে দিতে আমার জীবন শেষ। সিএনজি এবং অটো এই দুইটাই তো তেলের কোনো ফাংশন নাই, অথচ তারা ভাড়া বাড়াই দিতেছে। বরিশাল সড়ক পরিবহন কর্তৃপক্ষ সম্প্রতি অভিযান চালালেও তা সফল হয়নি। চালকদের এমন দৌরাত্ম্য থামাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশের অভিযান সহ বিএটির বিশেষ অভিযান পরিচালনা করা হবে, সাথে সাথে সংশ্লিষ্ট মালিক সমিতির শ্রমিক ইউনিয়নের সাথে মিটিং করে এই সমস্যার সমাধান করা হবে। যদি এই কাজটি চলমান থাকে তাহলে আমরা বাধ্য হব মোবাইল কোর্ট করে, এবং ওরা যেহেতু আমাদের কাছে সময় চেয়েছে, আমি আগামী সপ্তাহ পরে আপনি দেখবেন যে, আমি জানি সবাই হয়তো ঠিক হবে না, আমি আপনাদের কথা দিচ্ছি আমরা মোবাইল কোর্টে স্পেশাল মোবাইল কোর্ট করব। ভাড়া স্বাভাবিক রাখতে আগামী সপ্তাহে ভ্রাম্যমাণ আদালত নামাবে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে আউটডোর প্যাথোলজি বিভাগ। হাসপাতালে ভর্তি সহ বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের 60% পরীক্ষা করা হচ্ছে এখানে। এতে একদিকে যেমন রোগীদের খরচ কমেছে, তেমনি কমেছে হয়রানিও। আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগে আসা রোগীদের মাত্র 10% পরীক্ষা করা হতো। এতে করে রোগীদের অতিরিক্ত অর্থ খরচ করে রোগ নির্ণয়ের জন্য নানা পরীক্ষা নিরীক্ষা করাতে হতো বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। সেসব রিপোর্ট নিয়েও অনেক সময় দেখা দিত জটিলতা। গেল 10 অক্টোবর এই হাসপাতালে খোলা হয়েছে আউটডোর প্যাথোলজি। এখানে করোনা রোগীসহ রক্তের সব ধরনের পরীক্ষা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দেয়া হচ্ছে রিপোর্টও। আউটডোর পেশেন্ট তারা এখান থেকে এখানেই সম্পূর্ণ টেস্ট করে দিয়ে তারপর ওরা ডাক্তার দেখায় চলে যেতে পারছে, আর ইনডোর পেশেন্টকেও বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। বাইরে থেকে পরীক্ষা নিরীক্ষা করাতে অতিরিক্ত টাকা গুনতে হতো রোগীদের। এখানে সরকার নির্ধারিত ফি দিয়েই করা হচ্ছে পরীক্ষা। প্রাইভেটের চেয়ে মেডিকেলে আমি সুবিধাগুলো ভালো পাচ্ছি এবং আমার টাকাটাও কম লাগতেছে। সুন্দরভাবে রক্ত দিয়েছি এবং রিপোর্টটাও ভালোভাবে পাইছি। ব্লাড টেস্ট দিতে যেগুলো বাইরে গেলে দেখা গেছে এর থেকে 2 গুণ বা 3 গুণ খরচ হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগামী 3 মাসের মধ্যে চিকিৎসাধীন ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের 100% পরীক্ষাই এই প্রক্রিয়ায় করা সম্ভব হবে। আমি বিভিন্ন কয়েকটা মেডিকেল কলেজে বাই দিস টাইম ঘুরে এসেছি, তারাও করতেছে, সেই হিসেবে আমরাও শুরু এখানে করেছি। এবং আপনারা জানেন যে আউটডোর প্যাথোলজি নামে একটা আমরা করেছি, সেখানে আল্লাহর মধ্যে এখনই প্রায় 50 থেকে 55 60 পর্যন্ত 60% টেস্ট আমরা করে ফেলতেছি এবং আমি আশা করছি আগামী 3 মাসের মধ্যে ইনশাল্লাহ 100% টেস্টে আমরা এখানে করতে পারবো। আউটডোর প্যাথোলজি চালুর পর হাসপাতালের ওয়ার্ডগুলোতে বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও দালালের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরাবরের মতো এবারও দেশে পণ্য রপ্তানিতে শীর্ষে তৈরি পোশাক খাত। অর্থবছরের প্রথম 5 মাসের মোট রপ্তানির 80% এ খাত থেকে এসেছে। রপ্তানি হয়েছে $1,585 কোটি পণ্য। ব্যবসায়ীরা বলছেন রপ্তানিতে এখন পর্যন্ত স্বস্তি দেখা গেলেও ইউরোপে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় আছে দুশ্চিন্তাও। দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত। গত বছর করোনা মহামারীর প্রভাবে বিপুল পরিমাণ ক্রয়াদেশ বাতিল করে ক্রেতারা, যার প্রভাব পড়ে রপ্তানি আয়ে। কিন্তু অবস্থা পরিবর্তন হয় আবারও বেড়েছে ক্রেতাদের চাহিদা, যার প্রভাবে ইতিবাচক দেশের রপ্তানি খাত। তৈরি পোশাকের রপ্তানি আয় ও প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার তুলনায় 2 বেড়েছে। অর্থবছরের 5 মাসে $1,411 কোটি 57 লাখ লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় দাঁড়িয়েছে $1,585 কোটি, প্রবৃদ্ধি প্রায় 23%। ব্যবসায়ীরা বলছেন ইতিবাচক এই অবস্থার মধ্যে নতুন করে সংখ্যাও তৈরি করেছে করোনার নতুন ধরন ওমিক্রন। ক্রিসমাসের পরে একটা ড্রপ আসতে পারে রপ্তানি বাণিজ্যে, তবে গ্লোবাল সাপ্লাই চেইনে যে পরিমাণ ডিমান্ড আছে আমার কাছে মনে হয় ঘাবড়াবার কিছু নাই। আর এটা ডেথ রেট অনেক কম প্রপোর্শনেটলি, ফলে আমার বিশ্বাস যে বাংলাদেশের রপ্তানি আগামী জুন পর্যন্ত ক্রমান্বয়ে বাড়তে থাকবে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় চাহিদা বেড়েছে ক্রেতাদের। সামনে বেশ কিছু উৎসব থাকায় চাহিদা আরও বাড়বে বলে আশা করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা রপ্তানিতে প্রবৃদ্ধির এই ধারা আগামী কয়েক মাস অব্যাহত থাকবে। বাংলাদেশের এই অর্থ বছরে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রপ্তানি আয় বেড়েছে। এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক উল্লেখযোগ্য ঘটনা এবং এরকম ধারা যদি আমরা থাকে, আমরা কন্টিনিউ থাকে, তখন আমাদের দেশের জন্য মঙ্গলজনক বটেই। এবং এই বছর টার্গেটও উত্তীর্ণ করেছে তারা। চলতি বছরের প্রথম 5 মাসে তৈরি পোশাক ছাড়াও কৃষি প্রক্রিয়াজাত, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, হোম টেক্সটাইল ও প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে। ফলে সামগ্রিক রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় কমেছে 17.5%। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ট্যুর গাইডরা বিক্ষিপ্তভাবে কাজ করলেও তাদের সুরক্ষা ও নিয়ন্ত্রণের জন্য ছিল না কোনো আইন। বাস্তবতা বিবেচনায় অবশেষে একটি আইন প্রণয়ন করেছে সরকার। ট্যুরিজম বোর্ড বলছে এটি পুরোপুরি বাস্তবায়ন হলে পর্যটকদেরও সুরক্ষা দেওয়া সম্ভব হবে। পার্বত্য জেলা বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ছাড়াও সুন্দরবনের দুর্গম এলাকা ভ্রমণে প্রয়োজন হয় ট্যুর গাইডদের সহায়তা। তবে দীর্ঘদিন ধরেই প্রতিশ্রুতি অনুযায়ী গাইডদের সেবা না পাওয়ার অভিযোগ পর্যটকদের।
আইন না থাকায় ব্যবস্থা নেওয়া যেত না কারো বিরুদ্ধে। দিক নির্দেশনার অভাবে সেবা দিতে বিড়ম্বনায় পড়তেন গাইডরাও। স্বীকৃতি না থাকায় পেশা ছেড়েছেন অনেক তরুণ। আইনের মাধ্যমে যদি আমাদেরকে এনে যদি গঠনমূলকভাবে এটাকে অর্গানাইজ করা যায়, সেই ক্ষেত্রে এটার বিকাশ আরও বাড়বে। আমরা এটাকে সম্পূর্ণ পেশা হিসেবে নেওয়ার পরও আমরা একটা আতঙ্কে থাকি। এবং করোনার সময়ের কথাই যদি বলি, সেই সময়টা কিন্তু আমাদের ট্রিপ বন্ধ ছিল। আমরা সরকারিভাবে কোনো প্রণোদনা পাইনি, কোনো গাইডেন্স পাই নাই। এমন বাস্তবতায় বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইন 2021-এর অনুমোদন দিয়েছে সরকার, যার মাধ্যমে পর্যটকদের সঙ্গে সুরক্ষা দেয়া হয়েছে গাইডদেরও। ট্যুর অপারেটর ট্যুর গাইড অ্যাক্ট 2021 হওয়াতে এটা একটা অন্যতম পেশা হিসেবে আমাদের সমাজে আবির্ভূত হয়েছে। এবং শুধু তাই নয়, আপনি জানেন যে বাংলাদেশের তরুণ যারা খুব বেশি এই পেশাতে এই স্থানটাকে পেশা হিসেবে নিতে চায়, তারা খুব আগ্রহ প্রকাশ করেছেন। সেই কারণে টুয়াব ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট গাইড ট্রেনিং কারিকুলামও নিবন্ধিত রয়েছে। ট্যুর গাইড এই পেশায় যদি আপনি আসতে চান, তাহলে আপনাকে নির্দিষ্ট লেখাপড়া করে আসতে হবে, নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করে তারপরে আপনি এর ভিতরে অন্তর্ভুক্ত হতে পারবেন। আমাদের পর্যটকদের সাথে মিসবিহেভ করবে কিংবা প্রতারণা করবে, তাদের এই প্রতারণার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আপনার সুযোগ থাকবে, যেটা আমাদের ছিল না এতদিন। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, শুধু আইন প্রণয়ন নয়, জোর দিতে হবে বাস্তবায়নের উপরও। সেই সঙ্গে পর্যটকেরা যাতে গাইডদের সহজেই খুঁজে পান তা নিশ্চিত করতে হবে ট্যুরিজম বোর্ডকে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের পর পর্যটনের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে সাজেক ভ্যালিতে। তবে পর্যটনের কারণে সাজেক যাতে ইট পাথরের জঞ্জালে পরিণত না হয়, সেজন্য পরিকল্পিতভাবে সাজানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূর্যোদয়ের সময় এমন নৈসর্গিক রূপ দেখা যায় সাজেকে। এর মাঝেই উঁকি দেয় সবুজ পাহাড়। সূর্যাস্তেও অপরূপ সাজেক। দিগন্তজোড়া লালচে আভা ছড়িয়ে মুগ্ধতা ছড়ায় বিকেল। সাজেকের এমন সৌন্দর্যের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা। আমি সবাইকে রিকোয়েস্ট করি যেন তারা তাদের ব্যস্ততার মধ্যে এখানে এসে একটু সময়ের জন্য এসে ঘুরে যায়। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমার খুব ভালো লাগতেছে। কটেজ আছে, তারপর হচ্ছে নেচার দেখতেছি। পর্যটক সমাগমের কারণে গত 4 বছরে জমজমাট হয়ে উঠেছে সাজেক উপত্যকা। এরই মধ্যেই গড়ে উঠেছে 200 রিসোর্ট কটেজ, আরও 70টি অনুমোদনের অপেক্ষায়। তবে এভাবে স্থাপনা বাড়তে থাকলে সাজেকের সৌন্দর্যহানির আশঙ্কা করছেন অনেকে। পুরো পরিবেশটা একদম বস্তির মতো হয়ে যাচ্ছে আর কি। ব্যাপারটা আগে ছিল একটা খুবই সুন্দর ছিল, আগে যেখানে সেখান থেকে মেঘ দেখা যায়, তো এখন হচ্ছে যে একটা নিচে এরকম হয়ে যায়, একদম নিচ পর্যন্ত চলে গেছে রিসোর্ট। তবে কর্তৃপক্ষ বলছে সাজেকে আপাতত আর নতুন স্থাপনা করতে দেয়া হবে না। বিকল্প হিসেবে পাড়াগুলোকে আলাদাভাবে পর্যটকদের থাকার উপযোগী করে তোলার বিকল্প চিন্তা আছে। আমরা পাড়াটাকে এভাবে ডেভেলপ করব যে একজন পর্যটক এসে যাতে নির্দ্বিধায় ওই পাড়াতে সে থাকতে পারে, পাড়াতে তার কৃষ্টি কালচার দেখতে পারে, এবং পাড়াতেই সে হোটেলের মতো ওই ধরনের একটা ফ্যাসিলিটিও থাকবে। অনিন্দ্য সুন্দর সাজেকে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা পানি সরবরাহ। সংশ্লিষ্টরা বলছেন এই সমস্যা দূর হলে লাভবান হতেন তারা। মেঘার পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্য দেখতে প্রতি বছরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ভিড় জমায় পর্যটকরা। সংশ্লিষ্টরা বলছেন, এখনই এই খাতকে একটি নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে আনা না গেলে তাহলে এই খাতে যে বিনিয়োগ ইতিমধ্যে করা হয়েছে তার সুফল পুরোপুরি পাওয়া সম্ভব হবে না। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাজেক, খাগড়াছড়ি। শীতের আগমনে বেনাপোলের বিভিন্ন বিলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে দেশি বিদেশি পাখি। নানা রঙের নানা আকারের পাখির কিচিরমিচিরে মুখর পরিবেশ। মনোরম এই দৃশ্য উপভোগ করতে পাখির অভয়ারণ্যে ভিড় করছেন দর্শনার্থীরা। দেশি বিদেশি পাখির অবাধ বিচরণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বেনাপোলের হাওর বাওর বিল মুখর হয়ে উঠেছে দেশি বিদেশি পাখির কলকাকলিতে। বক, সরাইল, ডঙ্কুর, চড়ুই সহ হাজারো অতিথি পাখি কখনো জলকিলি, কখনো আবার খাবারের সন্ধানে এক বিল থেকে অন্য বিলে উড়ে বেড়াচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মনোরম দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা। জলাশয় ছাড়া গাছগাছালিতেও বাসা বেঁধেছে বিভিন্ন প্রজাতির পাখি। তাদের কিচিরমিচিরে মুগ্ধ পাখি প্রেমীরা। সৌন্দর্যমণ্ডিত স্থান, এখানে বিভিন্ন লোক দেখতে আসেন এবং এই এলাকাটা পাখির কলতানিতে মুখরিত থাকে এবং এই স্থানটায় পাখির একটা
আশ্রয়স্থল হিসাবে গণ্য করা হয়। পরিযায়ী পাখি নামে পরিচিত, বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে বিল, হাওড় বাহুড়, খাল ভরে যায়, আমরা তাদেরকে দেখে মনে আনন্দ পাই। অনেক পাখি আসে, লোকও দেখতে আসে, আমাদের খুব ভালো লাগে। অনেক জায়গায় পাখির জন্য নিরাপদ অভয়াশ্রমও গড়ে উঠেছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাখি নিধনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। শীতের শুরুতেই শাসা উপজেলাতে বিভিন্ন অতিথি পাখি আসে, তার ভিতরে হলো পদ্মবিল এবং বাগে জান্নাত মাদ্রাসাতে প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে। বিশ্লেষকরা বলছেন অতিথি পাখির অবাধ বিচরণ নিশ্চিত করতে শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও উদ্যোগ নিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার নতুন ধরন ওমিক্রন অতি সংক্রামক হলেও এখনই উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ওমিক্রন ঠেকাতে টিকার কার্যকারিতা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি বলেও জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি দেওয়া হয়েছে ঢেউ ঠেকাতে প্রস্তুতি নেয়ার তাগিদ। করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বজুড়ে। সাউথ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া এই ভ্যারিয়েন্ট এরই মধ্যে ছড়িয়েছে 25টি দেশে। ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশগুলোকে স্বাস্থ্যসেবার সক্ষমতা এবং টিকাদান কর্মসূচি জোরদার করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আফ্রিকা মহাদেশের টিকার অপ্রতুলতা ওমিক্রনের উৎপত্তির প্রধান কারণ বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন। তিনি বলেন, সংক্রমণের লাগাম টেনে ধরা না গেলে ভাইরাসটি মিউটেশনের মাধ্যমে শক্তিশালী হবে এবং নতুন ধরন আসবে, এটাই স্বাভাবিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী আরও জানান, ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে টিকার নতুন সংস্করণের প্রয়োজন আছে কিনা তা নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন। অতি সংক্রামক হওয়ার পরও ওমিক্রন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি বলেও জানান তিনি। এদিকে আফ্রিকায় 9 মিলিয়ন ডোজ এবং বিশ্বব্যাপী 2 মিলিয়ন টিকা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন, তার সরকারের দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞা ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে যথেষ্ট। সুইজারল্যান্ডে ওমিক্রনে আক্রান্ত 2 ব্যক্তিকে শনাক্তের পর 2000 জনকে 10 দিনের কোয়ারেন্টিনে পাঠিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনা একদিনে মৃত্যু হয়েছে 7,216 জনের, শনাক্ত হয়েছে 6,76,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 52,57,000। মোট আক্রান্ত 26,51,00,000-এর বেশি। 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ 1,250 জনের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। একই সাথে দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত 1,36,000 রোগী। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 4% ও মৃত্যু কমেছে 3%। এই পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ওমিক্রন মোকাবিলায় তাদের বর্তমান ভ্রমণ বিধিনিষেধ যথেষ্ট। এছাড়াও একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 1,217 জনের মৃত্যু হয়েছে রাশিয়াতে। এদিকে মেক্সিকোতে প্রথম একজনের দেহে শনাক্ত হয়েছে ওমিক্রন। মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে 14 মার্চের বিক্ষোভে জান্তা বাহিনী পরিকল্পিতভাবে অন্তত 65 গণতন্ত্রপন্থীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে বলা হয়, ওই দিন জান্তা শাসিত পুলিশ ও নিরাপত্তা বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। সহিংসতার পর ওই এলাকায় সামরিক আইন জারির কথা জানায় তারা। এই ঘটনায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থাটি। চলতি বছর 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির সরকারের পতন ঘটায় সামরিক জান্তা। এর বিরুদ্ধে গণতন্ত্র কর্মীরা বিক্ষোভ শুরু করলে দমন নিপীড়ন শুরু করে সামরিক বাহিনী। রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তবে এর জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সুইডেনের রাজধানী স্টকহোমে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে এই সতর্কবার্তা দেন তিনি। ইউক্রেনে সামরিক অবকাঠামো তৈরি করছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটো। বিষয়টিকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। তাছাড়া ইউক্রেন ন্যাটোর সদস্য হতে চাওয়ার বিষয়টিও রাশিয়ার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ইউক্রেনের অভিযোগ সীমান্তে 90,000-এর বেশি সেনা জড়ো করেছে রাশিয়া। অন্যদিকে কিয়েভও সীমান্তে সৈন্য বাড়াচ্ছে বলে দাবি মস্কোর। বিষয়টি নিয়ে রাশিয়াকে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তবে এর জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্কবার্তা দেন তিনি। সংকট এড়াতে কূটনীতির ওপর জোর দেওয়ার আহ্বান জানান ব্লিংকেন। রাশিয়া যদি আক্রমণাত্মক পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। কূটনৈতিক উপায়ে বিষয়টির সমাধানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দুই দেশের পাশে রয়েছে। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ জানান মস্কো শিগগির রাশিয়ার সীমান্তে ন্যাটোর অবকাঠামো বৃদ্ধি ঠেকাতে প্রস্তাব উপস্থাপন করবে। মস্কোর প্রাসঙ্গিক প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। তারা আগুন নিয়ে খেলছে। আমাদের নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে ন্যাটো বাহিনী মোতায়েন স্পষ্টতই অগ্রহণযোগ্য। রাশিয়া এবং ইউক্রেন একসময় সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় দুটি প্রজাতন্ত্র ছিল। 1991 সালে ইউনিয়নটি ভেঙে যাওয়ার পর থেকে দেশ দুটির মধ্যে সীমান্ত সহ নানা জটিলতা বাড়তে থাকে। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজ বাঁচানোর মিশনে আজ দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সাকিব ফেরায় আত্মবিশ্বাস বেড়েছে মুমিনুলের। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে নিউজিল্যান্ড সফরের আগে একটা জয় চান টেস্ট অধিনায়ক। অন্যদিকে মন্থর উইকেটেও সাফল্য ধরে রাখতে প্রত্যয়ী পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু সকাল 10টায়। একের পর এক ব্যর্থতায় সবচেয়ে চাপে ডোমিঙ্গো। দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা, কারণ যুক্তি ছাড়া একাদশ সাজানো, চাকরি নিয়ে পড়েছেন টানাপোড়েনে। এমন সময় ঢাকা টেস্টে বড় টেস্ট এই সাউথ আফ্রিকানের। নানা অস্বস্তির মাঝে ক্যাপ্টেনের স্বস্তি, সাকিবের ফেরা। বোলারদের ম্যাচে লিটনের ধারাবাহিকতা আর মুশফিকের নির্ভরতা ঢাকা টেস্টে খুব করে দরকার। মিরপুরের কন্ডিশন আর সাকিব ফেরায় টিম কম্বিনেশনে আসবে পরিবর্তন। 7 ব্যাটারের সাথে থাকবেন 4 বোলার। অভিষেক হতে পারে জয়ের। এক পেসারের সাথে 3 স্পিনার থাকবে একাদশে। চাইলেও খুব একটা পরিবর্তনের সুযোগ নেই মিরপুরের উইকেটে। তাই তো দুই দলের ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে স্পিন সামলানোর। প্রথম 1 ঘন্টা খুবই ইম্পর্টেন্ট। আমরা ব্যাটিং করি, ওরা ব্যাটিং করুক, যে ব্যাটিং করুক। তো আমার কাছে মনে হয় প্রথম আমরা যদি উপর দিক দিয়ে আপনার ব্যাটসম্যানটা ভালো একটা স্টার্ট করে দিতে পারি তাহলে আমাদের জন্য সবার জন্য ইজি। আর আপনারা সবাই জানেন আমাদের স্ট্রেংথ হলো ব্যাটিং। তো অবশ্যই আমি আশাবাদী ম্যাচ জিতার, সবাই তো কেউ ম্যাচ হারার জন্য মাঠে নামে না, আমরা অবশ্যই ম্যাচ জিতার জন্য এলাম। মিরপুরের উইকেটে পারফর্ম করা কত কঠিন জানে পাকিস্তান। পেসারদের জন্য সেই চ্যালেঞ্জটা তো আরো বেশি কঠিন। শাহিন আফ্রিদি মিরপুরেও তাণ্ডব চালাতে চান। হাসানকে সাথে নিয়ে বাংলাদেশকে ভয় ধরাতে চান। চট্টগ্রাম টেস্টে টপ অর্ডার ভালো করলেও মিডল অর্ডার হতাশ করেছে। পাকিস্তান পেসারের বিশ্বাস দ্বিতীয় টেস্টে ঠিকই ভরসা দেবে মিডল অর্ডার। বাংলাদেশের উইকেটে ভালো করা খুব কঠিন। নিজের উপর বিশ্বাস রাখা জরুরি। ভালো করার আকাঙ্ক্ষা আর অ্যাগ্রেশন থাকলে সাফল্য সব জায়গাতে পাওয়া যাবে। ঢাকার মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো পরাশক্তিকে হারিয়েছে বাংলাদেশ। মাঠে নামার আগে যা সাহস বাড়িয়ে দেবে মুমিনুলদের। যদিও পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যানটা সুখকর নয়। 12 টেস্টে মাত্র 1 ড্র। মিরপুরের উইকেট, এই উইকেটই হতে পারে বাংলাদেশ দলের শেষ ভরসা। কারণ সাম্প্রতিক পারফরম্যান্স পরিসংখ্যানে পাকিস্তানের থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ দল। সাথে দলের ছন্নছাড়া অবস্থা তো আছেই। তারপরেও সাকিবের ফিরে আসা মিরপুরে বাংলাদেশের পারফরম্যান্স ভরসা দিচ্ছে। নিউজিল্যান্ড সফরের আগে একটা জয় হবে বড় প্রাপ্তি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। ঢাকা টেস্টে আলোচনার কেন্দ্রে উইকেট। সব সমালোচনা ছাপিয়ে এবারও দেখা যাবে স্পিনিং উইকেট, যেখানে সাকিব, তাইজুল, মিরাজরা তাণ্ডব চালাতে পারেন। অন্যদিকে বড় ফ্যাক্টর হতে পারে টস। ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টেস্টের প্রথম 3 দিনে। ঢাকা টেস্ট শুরুর আগে অনুমিতভাবেই আলোচনায় উইকেট কন্ডিশন। মিরপুরের উইকেটের পরিসংখ্যান সেই আলোচনা জোরালো করে। এই স্টেডিয়ামে খেলা 21 ম্যাচের মাত্র 3টিতে ফল আসেনি। সবগুলোই আবার বৃষ্টির বাগড়ায়। আর সবশেষ 10 ম্যাচ তো পঞ্চম দিনেই গড়ায়নি। তাতে বলাই যায় জয় ছাড়া অন্য কোনো মাইন্ডসেট নিয়ে মাঠে নামার সুযোগ নেই। উইকেটেও পরিবর্তন থাকবে না। টস জিতে ব্যাট নেওয়া দল থাকবে আপার হ্যান্ডে। প্রথম ইনিংসে বড় সংগ্রহ হয়ে দাঁড়াবে ম্যাচের ভাগ্য নির্ধারক।
প্রথম দিনের তৃতীয় সেশন থেকেই উইকেট থেকে সুবিধা পাওয়া শুরু করবে স্পিনাররা। 21 বছরের টেস্ট ক্যারিয়ারে পাকিস্তানকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। 12 টেস্টে 1 ড্র। মিরপুরে 2 দল মুখোমুখি হয়েছে 2 বার, 2011 ও 2015 সালে। 2 বারই বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। মিরপুরে সাকিবের রয়েছে স্মরণীয় কিছু মুহূর্ত। সেই মিরপুরে লাল বলে ফিরছেন 3 বছর পর। সবশেষ ম্যাচ খেলেছেন 2018 সালের নভেম্বরে। উইন্ডিজের বিপক্ষে সেবার হয়েছিলেন সিরিজ সেরা। যেখানে শেষ করেছেন সেখান থেকে শুরু করলেই সাফল্য পাবে বাংলাদেশ। মিরপুরে হবে বোলারদের লড়াই। সেখানেই ব্যাটাররা কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে দেখার অপেক্ষা। প্লেয়ার টু ওয়াচে বাংলাদেশ ভরসা রাখবে ইনফর্ম লিটন দাসে। সবশেষ 6 টেস্টে 550 1 সেঞ্চুরিতে দুর্দান্ত ফর্মে এই ব্যাটার। অন্যদিকে পাকিস্তান চাইবে টেস্ট স্পেশালিস্ট আজহার আলীর ফর্মে ফেরা। সবশেষ 3 টেস্টে ব্যর্থ হলেও টেস্টে অন্যতম এই সেরা ব্যাটারকে থামাতে হবে সাকিব তাইজুলদের। শীতের কুয়াশার সাথে 2 দলকেই ভাবতে হচ্ছে বৃষ্টি নিয়ে, কারণ ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে ঢাকাতেও। শনি থেকে সোম 3 দিন মেঘলা আকাশের সাথে হতে পারে অপ্রত্যাশিত বৃষ্টি। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্কিল ও সামর্থ্যের আরেকটি পরীক্ষার সামনে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে হার এড়াতে ওপেনারদের আরও দায়িত্ব নেয়ার তাগিদ সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদের। এদিকে বোলারদের উইকেট বুঝে বোলিংয়ের পরামর্শ সাবেক পেসার মোহাম্মদ শরীফের। তামিম মাহমুদুল্লাহর শূন্যতায় সাদা পোশাকে চলছে বাংলাদেশের পুনর্গঠন প্রক্রিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে সাগরিকায় প্রথম পরীক্ষার ব্যাট। এবার মিরপুরে এসিড টেস্ট টাইগারদের। সিরিজ বাঁচানোর লড়াইয়ে স্বাগতিকদের দুশ্চিন্তার কারণ টপ অর্ডারের অফ ফর্ম, গতি, সুইং আর বাউন্সে দুর্বলতা। ব্যর্থতার 16 কলা পূর্ণ হয়েছে ওপেনারদের দৈন্যতায়। ঢাকা টেস্টে সাফল্য পেতে ব্যাটারদের কাছ থেকে পেশাদারিত্বের আশা সাবেকদের। ওপেনিং পেয়ারটাই হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় একটা সমস্যা। প্রথম সেশন যদি আমরা খেলতে পারি বেশি উইকেট না হারিয়ে, আর যদি আমরা কোনো উইকেট না হারিয়ে যদি খেলতে পারি প্রথম সেশনে অর্ধেক যদি ব্যাটিং পায়, আমার মনে হয় একটা ভালো একটা দিক নিয়ে আসবে বলে আমি। সাগরিকা এবাদত রাহিদের নিষ্প্রভতায় উজ্জ্বল ছিলেন তাইজুল। মিরপুরের স্পিনিং কন্ডিশনে সাকিব মিরাজের সঙ্গ স্পিন ডিপার্টমেন্টকে করবে সমৃদ্ধ। উইকেট বুঝে বোলিং করলেই ফল পক্ষে আসবে মত সাবেকদের। যদিও আমরা স্ট্রাগল করতেছি আমাদের ওপেনিং পার্টনার নিয়ে, আশা করি এটা যদি একটু ওভারকাম করা যায়, একটু বেটার খেলতে পারি, তাহলে আমরা ঘুরে দাঁড়ানো পসিবল। সাথে সাথে বোলিং ইউনিটে যেরকম তাইজুল যে পারফরমেন্সটা করেছে তাকে একটু সাপোর্ট দিতে পারলে অন্য বলাররা হয়তো আরও একটু বেটার কিছু করতে পারতাম। সাকিবের ইনক্লুশন ডেফিনেটলি যেই কোনো ফরম্যাটের জন্য এটা একটা বড় পাওয়া বাংলাদেশে। হোয়াইট ওয়াশ এড়াতে সাকিবের কাছে অলরাউন্ড পারফরমেন্স প্রত্যাশা সাবেকদের। তাদের বিশ্বাস ফেরার মঞ্চে প্রিয় প্রতিপক্ষ পাকিস্তানকে পেয়ে জ্বলে উঠবেন টাইগার পোস্টার বয়। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা ফুটবল কাপে আজ ডি গ্রুপের বিগ ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ পুলিশ এফসি। ম্যাচ শুরু বিকেল 4টায়। এর 2 ঘন্টা পর বাংলাদেশ নৌবাহিনী চ্যালেঞ্জ নেবে চট্টগ্রাম আবাহনী। প্রথম ম্যাচে নৌবাহিনীর বিপক্ষে দাপুটে পারফরমেন্স এই ম্যাচেও ধরে রাখতে চায় বসুন্ধরা কিংস। দারুণ ছন্দে আছেন নতুন সেন্সেশন বসনিয়ান স্টোয়ান ভ্রানিয়াস। এ ম্যাচে পুলিশকে হারাতে পারলেই শেষ 8 নিশ্চিত তাদের। ইনজুরির কারণে খালেদ শাফিকে সার্ভিস পাচ্ছে না অস্কার ব্রুজন। শঙ্কা আছে মতিন মিয়া, সুফিলকে নিয়েও। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।